আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। এদিকে যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান। জানাবো দ্রুত সময়ে নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলছেন রুজভী। এবং সর্বশেষ জানাবো অন্তর্বর্তী সরকারের আস্থা ৯৭% ভোটারের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধের পক্ষে নন মির্জা ফখরুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে। এই অভ্যুত্থানে ১৫০০-এরও বেশি ছাত্র জনতা প্রায় প্রাণ হারিয়েছেন। বর্তমান দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। ফখরুল বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপি নেতা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে। ১৯৭৫ সালে এত বড় ঘটনা ও পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচনে বর্জন করেনি, নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল। ফখরুল বলেন, নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক পন্থা নয়, যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে, যেমনটি আমরা করেছি। এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল। যাই হোক, যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনে অংশগ্রহণ সেই পথগুলোর মধ্যে একটি, যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত। তিনি আরো উল্লেখ করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ভূত। উদাহরণস্বরূপ, জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না। ফলাফল কি হয়েছে? জামায়াত এখন রাজনীতিতে ফিরেছে। সুতরাং আমি বিশ্বাস করি না যে সরকারের পক্ষে এমন সিদ্ধান্ত চাপানো সঠিক পদক্ষেপ। ফখরুল অবশ্যই বলেন, আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলনের দমন, নৃশংস কর্মকাণ্ড ও নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এর একটি খসড়া সংশোধনীর অধীনে আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হবে, তবে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত। তিনি যোগ করেছেন, ফখরুল বলেন, রাজনৈতিক চর্চা বাধাগ্রস্ত না হলে দেশের জনগণ যে কোনো দলের অপকর্মের জবাব দেবে এবং ফ্যাসিবাদী দলের কর্মকাণ্ডের মোকাবেলা উপায় খুঁজে বের করবে। ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নই, কারণ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষেই নই। গণ অভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। যখন একটি দল আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের উপর খুব বেশি নির্ভর করে তখন একটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণদাবিগুলো উপলব্ধি করতে ব্যর্থ হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। যদিও আওয়ামী লীগ রাজনীতি জড়িত থাকতে পারে, তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং অদূর ভবিষ্যতে তাদের আস্থা পুনরুদ্ধার করতে পারবে কিনা তা অনিশ্চিত। ফখরুল বলেন, ছাত্র নেতৃত্বগণ গণ অভ্যুত্থানের কর্তৃক কোনো একক দল নিতে পারবে না, কারণ এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ শাসনের বিরুদ্ধে আমাদের প্রবল ক্ষোভের কারণে সমাজের সর্বস্তরের মানুষ জড়িত। তিনি বলেন, বুদ্ধিজীবী, আমলা ও টেকনোক্র্যাটদের নির্বাচিত গোষ্ঠীর দ্বারা না হয়ে জনগণের সাথে প্রকৃত সম্পর্কযুক্ত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনা করা উচিত। যে কোনো সময় দেশে ফিরছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের অধিকাংশ নেতাকর্মী। তবে অন্তর্বর্তী সরকারের ২ মাসেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করা হয়নি। ফিরতে পারেনি দেশে। তারেক রহমানের আইনজীবী ও দলের শীর্ষ নেতৃত্বের দাবি, দেশে ফিরতে তারেক রহমানের আইনগত কোনো জটিলতা নেই। বিএনপির দলীয় সূত্র জানায়, তারেক রহমানের দেশে ফেরার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অধিকাংশ শীর্ষ নেতা এখন লন্ডনে অবস্থান করছেন। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ও বিএনপির সাবেক কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদও লন্ডনে। আগামী ২-১ মাসের মধ্যেই তারেক রহমানের দেশে ফিরবেন, তবে সরকার চাইলেই যে কোনো সময় তিনি ফিরতে পারবেন। আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমানের ফিরবেন।
আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে এটা তো শেখ হাসিনার সৃষ্টি আইন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জাগো নিউজকে বলেন, আমরা দেশবাসী সবাই প্রত্যাশা করছি ইমিডিয়েট তারেক রহমান ফিরবেন। আইনি জটিলতা বা আইনের যে বিষয় বলা হচ্ছে এটা তো শেখ হাসিনার সৃষ্টি আইন। শেখ হাসিনার সৃষ্টি আইনকে যদি আমরা অনুসরণ করি তাহলে তো ফ্যাসিবাদের রেসিডিউ যেটা সেটাই বিদ্যমান থাকলো। সে সময় যে মামলাগুলো দিয়েছিল তা উদ্দেশ্য প্রণোদিত, বিচার করেছে রাজনৈতিক উদ্দেশ্যে, ফরমেসি সাজা দিয়েছে, তার প্রতিহিংসা পূরণের জন্য সেই সাজা আইনি প্রক্রিয়া এখন তো কার্যকর থাকার কথা নয় বলছিলেন রিজভী। অন্তর্বর্তী সরকারের প্রতি যথেষ্ট আস্থা রেখে আমরা বলবো আপনারা দ্রুত একটা নিরসন করুন, যে সাজা দেওয়া হয়েছে অবিলম্বে প্রত্যাহার করুন। রিজভী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদিও লন্ডনে বসে উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে আছেন, তবু কাছাকাছি তো মানুষ তাকে দেখছে। আইনের দোহাই দিয়ে তার দেশে আসা বিলম্বিত করা অনুচিত। তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো জটিলতা নেই। তিনি বলেন, সরকারের প্রতি আমার আস্থার কথা বারবার বলছি। সরকার প্রধানের দায়িত্ব আছে তার ফিরে আসার ব্যাপারে সব প্রক্রিয়া 2-1 দিনের মধ্যে সম্পন্ন করে তাকে দেশে ফিরে আসার কাজগুলো সম্পন্ন করা। তারেক রহমানের দেশে ফিরতে বাধা কি এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমরা কোনো বাধা দেখি না। এখন সরকার কিভাবে দেখছে আমরা বলতে পারবো না। অল্প সময়ের মধ্যে তারেক রহমানের ফিরে আসার প্রচেষ্টা নিতে হবে। যে কোনো সময় এক্সিকিউটিভ অর্ডার নিয়ে মামলা প্রত্যাহার করা হবে। যে কোনো সময় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে মামলা প্রত্যাহার করা যায়। তারেক রহমান আন্দোলনের পটভূমি তৈরি করেছিলেন, তার ফিরে আসতে সরকার ব্যবস্থা নিচ্ছে না কেন সেটা তো আমাদের দাবি বলছেন রিজভী। দলীয় পর্যায় থেকে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে রিজভী বলেন, নিশ্চয়ই আমাদের নেতারা কথা বলেছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি দিয়েছেন, আমরা তো ক্ষমতায় নেই, আমরা দাবি জানাবো। তারেক রহমান দেশে ফিরতে আইনগত জটিলতার বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন লন্ডন থেকে জাগো নিউজকে বলেন, তারেক রহমানের দেশে ফিরতে আইনগত কোনো জটিলতা নেই, তাহলে তিনি দেশে ফিরছেন না কেন এমন প্রশ্নের জবাবে জয়নুল আবেদীন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে দেশে ফেরার সময় সিদ্ধান্তটা তার নিজস্ব বিষয়। আমরা আশা করি তিনি দেশে আসবেন এবং আইনগতভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা মোকাবেলা করবেন। তারেক রহমান আইনের প্রতি সব সময় শ্রদ্ধাশীল। এখানে দুটো বিষয় আছে, যদি তিনি আইনের সব বিষয় মান্য করেন তবে আমাদের সিআরপিপিসির মধ্যে রয়েছে তিনি কিভাবে আপিল করতে পারবেন, এমন কিভাবে আপিল করে তিনি মুক্ত হতে পারবেন। আর মামলাগুলো যেহেতু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, সে কারণে সরকার যদি ইচ্ছে করে তাহলে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিতে পারে। অব্যাহতি দিলে তারেক রহমান দেশে ফিরতে বাধা নেই, জানান জয়নুল আবেদীন। বিষয়টি নিয়ে জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 17টি এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে অর্ধশতাধিক মামলা হয়। একাধিক মামলায় তার সাজা হয়েছে। দ্রুত সময়ে নির্বাচনের আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলছেন রিজভী। সংস্কার চলবে কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, শেখ হাসিনার মাফিয়া সিন্ডিকেট এখন সক্রিয়। এছাড়া তার আমলে করা বিভিন্ন চুক্তিগুলো কোনো জনগণের সামনে উন্মোচিত করা হচ্ছে না, সে প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে নির্বাচনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকারের আস্থা 97% ভোটারের। দেশে 97% ভোটার অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থাশীল। এই সরকারের মেয়াদ 3 বছর বা তার বেশি হওয়া উচিত বলে মনে করেন 47% ভোটার। আর 53% মনে করেন মেয়াদ 2 বছর বা তার কম হওয়া উচিত। বিশেষ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউ সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের জরিপে এই ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় জরিপ 2024 বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নাগরিকদের প্রত্যাশা শীর্ষক সমীক্ষাটি গত 9 থেকে 19 সেপ্টেম্বর দেশে 8টি বিভাগের 17টি জেলায় মোট 1869 জনের উপর পরিচালিত হয়। উত্তরদাতাদের বৃহত্তর অংশ 63% মধ্যবয়সী 28 থেকে 50 বছর, 22% জেনারেশন জেড 18 থেকে 27 বছর, 14% বয়স 50 বছরের উপরে। জরিপের উত্তরদাতাদের 54% শহর অঞ্চলের, 46% গ্রামীণ অঞ্চলের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকরাম হোসেন জরিপের তথ্য ও ফলাফল উপস্থাপন করেন। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের 72% ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দলকে সমর্থন করেন। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2 মেয়াদের বেশি থাকতে পারবে না এমন বিধান করাকে সমর্থন করেন উত্তরদাতাদের 96%। 46% মনে করেন উল্লেখযোগ্য সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন, সংবিধানের ছোটখাটো সংস্কার প্রয়োজন বলে মনে করেন 35%। আর 16% সম্পূর্ণ নতুন করে লেখা সংবিধানের পক্ষে মত দিয়েছেন। বাকি 3% সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই বলে মত দেন। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, বর্তমান সরকারের প্রতি মানুষের ব্যাপক আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশা সৃষ্টি হয়েছে, যা এই জরিপের উঠে এসেছে। এই প্রত্যাহার ব্যবস্থা করাটাই বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, আগেও দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু তার সুফল পাওয়া যায়নি। এর বড় কারণ দেশের রাজনৈতিক সংস্কৃতি। এই সংস্কৃতি পরিবর্তন না হলে রাজনৈতিক দলগুলো যেসব অঙ্গীকার করে ক্ষমতায় নিয়ে গিয়ে বসে সব বাস্তবায়ন না করলে সে সবই পণ্যশ্রম। এসআইপিপির উপদেষ্টা অধ্যাপক সালাউদ্দিন এম
আমিনুজ্জামান বলেন, ৯৭% মানুষ বর্তমান সরকারের প্রতি আস্থা রেখেছেন। সরকারকে বুঝতে হবে তাদের সংস্কার করার সুযোগ করে রয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাভিন মুশরিদ বলেন, মানুষের মধ্যে অনেক আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছে। এই প্রত্যাশার অর্থ হলো সরকারের দায়িত্ব মানুষ ভরসা করতে চায়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।